আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। নমস্কার, আমি তরুণ ঘোষ। দেখলেন হুমকিটা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুমকিটা দিয়ে প্রথম শুরু করলাম। যে অনেকে লিখছেন না, আমরা কিছুই জানতে পারছি না, এমন জিনিস হয়নি কখনো, এগুলো আপনি কি করে বলছেন? অনেকেই অনেক প্রশ্ন করছেন। দোষটা আপনাদের নয়, প্রথমে বলি দোষটা আপনাদের নয়, আপনাদের মিডিয়ার সম্পূর্ণ আপনাদের অন্ধকারে রেখেছে। যে দেশের মধ্যে যাতে আরো অস্থিরতা না তৈরি হয় তার জন্য আপনাদের অন্ধকারে রেখেছে। কি হচ্ছে না হচ্ছে কাউকে জানতে দিচ্ছে না। এর ফল যে কত মারাত্মক হবে সেটা আপনাদের বর্তমান সরকার বুঝতে পারছে না। মানুষের যদি একটা আন্দাজ থাকে এটা হতে যাচ্ছে, তাহলে মানুষ একটা প্রিপারেশন নেয় যে হ্যাঁ এটা হতে যাচ্ছে, আমাকে এই প্রিপারেশনটা নিতে হবে, আগাম কিছু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে রাখে। কিন্তু এই সরকার এমন সরকার যে দেশের মানুষকে অন্ধকারে রেখে দিচ্ছে। আমি বহু মাস আগে বলেছিলাম আপনাদের গঙ্গা এবং তিস্তা চুক্তি হবে না। এখন আপনাদের দেশে আলোচনা হচ্ছে গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে। অর্থাৎ আমি বলি অনেক আগে, তখন আপনাদের বিশ্বাস হয় না। এটাও বলছি অনেক আগে, কখন কি হবে কিছু বলা যায় না। এখন আপনাদের গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি নিয়ে কোনো কথাবার্তা কিন্তু নেই। আগামী গরমের সময় কি হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই। শেখ হাসিনা ফিরে গেলেই যে সঙ্গে সঙ্গে চুক্তি আবার নবায়ন হয়ে যাবে তারও কোনো অর্থ নেই। কিন্তু শেখ হাসিনা তিনি দেশে ফিরে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না কি হবে সেটা তো এখন অনিশ্চিত। কবে ফিরবেন তাও অনিশ্চিত। কিন্তু যেটা হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে এটা হতে যাচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকটা হতে যাচ্ছে। নইলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এত তড়িঘড়ি দুদিনের চিকেন নেক ভিজিট হতো না। আচ্ছা, গতকালকে আমি বললাম, আপনারা বিশ্বাস করলেন না, আমি মেনে নিলাম। আজকে আমি ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও ফুটেজ দেখুন, তারপরে আমায় বলবেন যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম, আমার খবর ভুল হয় কি ঠিক হয়। আমি আগাম বলে দিই, ঘটনা আসে অনেক পরে, আর আপনাদের দেশে তো অনেক পরে, 1 মাস 1.5 মাস বাদে আলোচনাগুলো হয়। তো যাই হোক, আপনি ফুটেজটা দেখুন। Big story we are tracking this evening, viewers. Union Home Minister Amit Shah today chaired a high-level review meeting of the strategic chicken snag or the Siliguri corridor security as well as border management. Shah, who arrived in North Bengal this afternoon, visited the BSF outpost at Jumaganj near the India-Bangladesh border and interacted with the troopers. Input suggests Shah chaired high-level meeting with top officials including Chief Secretary Manoj Kumar Agarwal, Home Secretary Sanghamitra Ghosh, BSF DG Praveen Kumar, NIA DG Rakesh Agarwal, State Police Chief Siddhnath Gupta, North Bengal IG Sukesh Jain and the Joint Director of the Intelligence Bureau, as well as others on the chicken snag, which is a vital 17 to 20 kilometer wide land strip which serves as the only terrestrial link between mainland India and the entire northeast. The corridor is wedged between 3 international borders, Nepal to the north, Bangladesh to the south and Bhutan to the northeast. এই যে চিকেন স্নেকে দাঁড়িয়ে তিনি হুমকিটা দিলেন, कुछ लोगों ने दिल्ली में তো नारे এই लगाए হুমকিটা কাদের चिकन জন্য? नेट को हम काट देंगे। क्यों, तुम्हारा बाप का जगह है, कैसे काटोगे? बाप का जमीन है। पिताजी का भूमि है क्या?
ये भारत का भूमि तो है, बुझे कोई नहीं इसको हाथ তিনি नहीं কি लगा। বলতে চাইছেন। সব কথা সরকার কিন্তু दिल्ली की पुलिस ने মুখে উচ্চারণ उनको করে जेल না, की বিশেষ सलाखों করে के पीछे डाल दिया। মোদী সরকার তো নয়। इंडी আর अलायंस वाले স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন उनको छुड़वाने के ভারী पीछे পদের पड़े। মানুষ सुप्रीम तो कोर्ट तक बोलबेनी ना। उनके सांसद इनकी पैरवी সুতরাং करने के আপনারা लिए যারা गए। লিখছেন, मगर যারা अंत में কুমন্তব্য तो করছেন, सत्य का विजय होता है। सुप्रीम তাদের कोर्ट ने भी আমি কিছুই उनकी বলবো না। जमानत को खारिज कर दिया। ভবিষ্যতের ভোগান্তি আপনাদের আরো অপেক্ষা করছে। আর একটা খবর আগাম দিয়ে রেখে দিই, এই যে ঝপ করে চালু হলো না আপনার ট্যুরিস্ট ভিসা, ট্রিটমেন্ট ভিসা, এটা খুব শিগগিরই বন্ধ হতে যাচ্ছে। কাল থেকে শুরু হবে আমাদের বাদল অধিবেশন, মানে আমাদের পার্লামেন্টের বাদল অধিবেশন। এই বাদল অধিবেশনে একটি বিল তো আসতেই চলেছে, সেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, শর্টে যাকে বলা হয় ইউসিসি। একই দেশ একই আইন, এক দেশে দুই আইন চলতে পারে না। তার সঙ্গে যে প্রস্তাবটি বিরোধী দল সরকারের কাছে তুলছে, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, পাকিস্তানের মতো। আমরা ব্যবসা করব না, আমরা সম্পর্কও রাখবো না, একটা শত্রু দেশের সঙ্গে যেরকম ব্যবহার করা হয় আমরা সেরকম ব্যবহার করব। আমাদের বর্ডারটা সুরক্ষিত রাখার জন্য যা যা দরকার আমরা পাকিস্তানের মতো করে রেখে দেব। এই বিল যদি পাস হয় তাহলে আপনারা স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ বাদ দিন, পাকিস্তান কিন্তু আপনাদের থেকেও অনেক স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি এগিয়ে। কারণ পাকিস্তানের ওখান থেকে আপনার ইউরোপ, বালুচিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে, তুর্কি হয়ে ইউরোপ চলে যাওয়া যায়। আর আপনাদের এটা তো একটা বদ্ধ ভূমি, আপনাদের যদি বঙ্গোপসাগর আটকে দেওয়া হয় তাহলে পরে আপনারা নড়াচড়া করতে পারবেন না। সেই একটি বৃহৎ দেশ, তার বিরোধী দল যখন এই বিলটি আনার জন্য প্রস্তাব পেশ করছে, সেই প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে আপনাদের দেশে খাদ্যশস্য পাঠানো থেকে বিদ্যুৎ পাঠানো থেকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আমি জানি না এই প্রস্তাব পাস হবে কিনা, কারণ ভারত সরকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় না। এত বছর লড়াই করার পরও কিন্তু পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিল। ইমরান খানের হুমকির পর 2017 সালে সমস্ত কূটনৈতিক সম্পর্ক শেষ করে দেয়। আপনাদেরও সেই অবস্থা চলে এসছে। আর একটা কথা আমি বহুদিন আগে বলেছিলাম যে তারেক রহমানকে ভারত আর ডাকবে না। এখন আপনাদের ওখানে আলোচনা হচ্ছে তারেক রহমান ডাক পাচ্ছেন না কেন, বা তিনি ভারতবর্ষে আসছেন না কেন। কারণ তারেক রহমানকে আর ভারত সরকার বিশ্বাস করে না। ন্যাড়া একবারই বেলতলায় যায়, দ্বিতীয়বার আর যাবে না। ভারত সরকার বিএনপিকে কিছুটা আস্থায় নিয়েছিল এবং কিছু সদর্থক পদক্ষেপ দেখিয়েছিল। মোদির শোকবার্তা, জয়শঙ্করের বাংলাদেশ ভ্রমণ, এই ম্যাডাম জিয়ার মৃত্যু উপলক্ষে শোক জানাতে। তা আমরা কিন্তু রাষ্ট্রদূতকে পাঠাইনি, আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের শীর্ষস্থানীয় একজন মন্ত্রীকে পাঠিয়েছিলাম। পরিবর্তে আপনারা কি দিয়েছেন? ভারতবর্ষকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা কতদিন চলবে? কোথা থেকে খাবার আনবেন, কোথা থেকে বিদ্যুৎ আনবেন, কোথা থেকে তেল আনবেন, এবার আপনারা বুঝে নেবেন কত ধানে কত চাল।
আমি চাই বিরোধী পক্ষের এই যে বিলটি আজ যেটা প্রস্তাব আকারে আসছে বাদল অধিবেশনে, আগামীকাল অধিবেশন শুরু হচ্ছে, কবে আসবে প্রস্তাবটা আমি বলতে পারবো না। বাদল অধিবেশনে 3 দিন তো শুধু অধিবেশনের বিভিন্ন দল তো বলবে, তারপর তো যার যার প্রস্তাবগুলো সমস্ত পেশ করা হবে। সেখানে বিরোধীদের প্রস্তাব যখন কংগ্রেস এবং অন্যান্য দলগুলো যেগুলো আছে ইউডিএফ মিলিয়ে তারা যখন প্রস্তাব পেশ করবে, তখন তা নিয়ে প্রস্তাবের উপর আলোচনা হবে। আলোচনা হওয়ার পর ভোটাভুটি হবে, ভোটাভুটির পর সিদ্ধান্ত হবে, তারপর সেটা বিলে রূপান্তরিত হবে এবং ইমপ্লিমেন্ট হবে। হতে হতে এখনো 3-4 মাস এখনো সময় আছে। সেই 3-4 মাসের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো। আপনারা শত্রুতা করে যান, আমরা দেখে যাই, সময় মতো ফল আপনারা ভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। সীমান্তে ফের পাকিস্তানের হানা। পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দল এমন এক জায়গায় চলে গেছে যে তারা ফের পুরো বিষয়টা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য আজকে ভারতের দিকে তারা টার্গেট করতে শুরু করলো। এবং কালকে ভারত ও পাকিস্তান সীমান্তে কাশ্মীরে রাতে যে গুলির লড়াই চলেছে তা এক কথায় নজিরবিহীন এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা এর আগে দেখা যায়নি। পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান ভারতের সঙ্গে ফের একটা স্মল স্কেল ওয়ার তৈরি করতে চাইছে। তাদের একটাই লক্ষ্য, দেশের আভ্যন্তরীণ যাবতীয় কোন্দল, টিটিপি, বালুচিস্তান আর্মি কিংবা পিওকের যে সমস্যা সেগুলো থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে ভারত এবং পাকিস্তান যুদ্ধকে কাজে লাগিয়ে ফের আবেগকে জড়ো করতে চাইছে। আন্তর্জাতিক স্তরে ফের বাজার গরম করার চেষ্টা পাকিস্তানের সেনাবাহিনী কালকে করলো, যেখানে পাকিস্তানের পক্ষ থেকে ভারতে কয়েকজন জঙ্গি ঢোকার চেষ্টা করলো এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত তাদেরকে অ্যালাউ করলো ভারত অব্দি আসার জন্য। কি ঘটনা ঘটেছে নিঃসন্দেহে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং একাধিক ইনফরমেশন আমি আপনাদের দেবো, কারণ মেন স্ট্রিম মিডিয়া এ ধরনের খবরগুলোকে সামনে কেন আনে না আমি জানি না। আনলে বুঝবেন কিভাবে দিনের পর দিন পাকিস্তান ভারতের সীমান্তে তাদের জঙ্গি ঢুকিয়ে ভারতকে বড়সড় নাশকতার দিকে ঠেলার চেষ্টা করছে। কালকে এই ধরনের ভয়ানক ঘটনাই কালকে ঘটেছে সীমান্তে, এবং কালকেই ভারতে 13 জন জেইশ-ই মোহাম্মদ জঙ্গি কিন্তু ধরা পড়েছে গোয়েন্দাদের হাতে। সব মিলিয়ে ভারত পাকিস্তানের এই সম্পর্ক ক্রমশ জটিল থেকে জটিলতর জায়গায় শুধু যাচ্ছে তা নয়, ভারতের সুরক্ষার জন্য বড়সড় থ্রেট কিন্তু তৈরি করছে অন্তত কালকের ঘটনার পর। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ধারাবাহিকভাবে আমাদের ভিডিও রেকমেন্ডেশন আপনার ফিড অবধি পেতে। দেখুন, কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে কাশ্মীরে তারকুন্ডি যে এলাকা আছে সেখানে 10টার সময় তারা কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখতে পায়। তারা ধরে ফেলে যে এই অঞ্চল দিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কেউ বা কারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ভারতের সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সেখানে কিন্তু পৌঁছে যায়। সেই ঘটনাটি ঘটেছে কাশ্মীরের রাজৌরি জেলায়। এলওসিতে সাসপিসিয়াস মুভমেন্টের পর স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু এবং কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ তাদের একাধিক ফোর্স একত্রে সেই এলওসি অঞ্চলে কিন্তু পৌঁছে যায়। এবং এলওসি অঞ্চলে পৌঁছানোর পর যা ভাবা হয়েছিল তার থেকেও মারাত্মক কিছু কিন্তু ভারতের সেনাবাহিনীর এই সকল ফোর্সরা দেখতে পান এবং তখন গুলির লড়াই শুরু হয়। যখন গুলি চালানো হয় ভারতের পক্ষ থেকে, পাল্টা গুলিও কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আসে এবং এই গুলির লড়াইটি চলেছিল 90 মিনিট, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা। এবং 1.5 ঘন্টা ধরে পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের জঙ্গিরা ভারতের সেনাবাহিনীকে টার্গেট করে গুলি চালিয়ে যায়। তথ্য বলছে একাধিক জায়গায় এই গুলির লড়াই চলে। প্রথমত হলো বাংখাই, কাশ্মীরের নির্দিষ্ট একটি জায়গা, দ্বিতীয়ত হাসপ্লট, তৃতীয়ত কায়োটে এবং কোপাটপ। এই জায়গাগুলোর আরো একটা বিশেষত্ব আছে, এই জায়গাগুলো আনরিচেবল প্লেস বলা হয়, মানে এতটাই ঘন জনবসতি শুধু নয়, এতটাই ঘন জঙ্গল যে আলো এসে পৌঁছায় না এখানে। ফলে এই জায়গায় মুভমেন্ট করা খুব কঠিন। ফলে পাকিস্তানের পক্ষ থেকে এই জায়গাগুলোকেই কিন্তু বারংবার টার্গেট করা হয়েছে এবং কালকেও কিন্তু সেই নজিরবিহীন কর্মকাণ্ডটি সীমান্তে এই জায়গাতেই করা হলো পাকিস্তানের পক্ষ থেকে। অর্থাৎ আসিফ মুনির ফের ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তাদের দেশে পিওকেতে যেহেতু প্রায় 60,000 মানুষ তার বিপক্ষে আন্দোলন করছে, যেহেতু বালুচিস্তান লিবারেশন আর্মি একের পর এক আক্রমণে তাদের সেনাবাহিনীকে লণ্ডভণ্ড করে দিচ্ছে,
টিটিপি একের পর এক সেনাঘাঁটিকে উড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই পাকিস্তান ভারতের মধ্যে এই ধরনের জঙ্গি ঢুকিয়ে দিয়ে আইএসআই কে অ্যাক্টিভ করে এই ধরনের বৃহত্তর পরিকল্পনা কিন্তু করার চেষ্টা করছে, যা কালকে ভারতের সেনাবাহিনী কিন্তু রুখে দিলেন অত্যন্ত দুরন্ত মুনশিয়ানার সাথে। পাশাপাশি কালকে ভারতের অন্য একটি প্রান্তে পাকিস্তান সেনাবাহিনী এবং জেইসি মোহাম্মদের বড় সড়ো এক পরিকল্পনা কিন্তু ভেস্তে দিল গুজরাট এটিএস। 2রা জুলাই 2026 প্রাথমিকভাবে গুজরাট এটিএস এর পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে 8 জনকে গ্রেফতার করা হয়। পরে জানা যায় তারা জেইসি মোহাম্মদের জঙ্গি, মানে তারা ভারতবর্ষের সঙ্গে জেইসি মোহাম্মদের কানেকশন তৈরি করে একটি নতুন অর্গানাইজেশন ডেভেলপ করে ফেলেছিলেন। পরবর্তীকালে তাদের বিপক্ষে ইউএপিএ সেকশন 13, 17, 18, 38 এবং 39 এদের ধারা রুজু করা হয়। জেলে প্রডিউস করা হলে তাকে 14 দিনের তাদের পুলিশি হেফাজত হয়। পুলিশি হেফাজতে আচ্ছা ট্রিটমেন্ট নিঃসন্দেহ হয়। তার পরবর্তীকালে পুলিশ খবর পেয়ে কালকে আরো 5 জন জঙ্গি কিন্তু অ্যারেস্ট করে এবং এটিএস কাস্টাডি তাদের 24শে জুলাই অবধি দেওয়া হয়েছে। শেষ 3.5 বছরে গুজরাট এটিএস এর এটি 11 নম্বর অপারেশন, টেরর কেস অপারেশন, যেটি কিন্তু তারা করলো। অর্থাৎ অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারত এবং পাকিস্তানের বর্ডার এরিয়া যেখানে আছে সেখানে কিন্তু এই ধরনের জেইসি মোহাম্মদ তাদের কিন্তু স্লিপার সেলকে বিল্ড আপ করার চেষ্টা করছে। কালকে তার ঘটনায় কিন্তু আরো একবার পরিষ্কার হয়ে যায় জেইসি মোহাম্মদ কেন। দেখুন, পাকিস্তান অপারেশন সিন্দুরে সব থেকে বেশি ক্ষতি যেটা হয়েছে তাদের হলো ভাওয়ালপুর সেই জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া। এবং জেইসি মোহাম্মদের হেড মাসুদ হাজার তিনি পরিষ্কারভাবে বলেছিলেন তাই তিনি এর বদলা নেবেন, কারণ ভাগলপুরের যে মাদ্রাসায় ভারত আক্রমণ করে সেখানে নাকি তার পরিবারের সদস্যরা ছিল, তার ছেলে, ছেলের বউ, তার নিজের স্ত্রী, একাধিক সদস্যরা নাকি মাদ্রাসায় রাত বিরেতে ছিল। ভারত নাকি তার পরিবারকে শেষ করে দিয়েছে এবং এর বদলা হিসাবে তিনি ভারতকে ছাড়বেন না, এই হুমকি এবং হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছিলেন। আর জেইসি মোহাম্মদের তারপরের থেকে অ্যাক্টিভিটি কিন্তু ভারতে তারা বাড়ানোর চেষ্টা করেছে এবং গুজরাটে কালকের এই ঘটনা কিন্তু তারই প্রতিফলন। এই ঘটনায় 2টি মাদ্রাসার কথা উঠে আসছে, একটি হলো পাটান এবং অন্যটি হলো নাফসারি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর সঙ্গে এদের কি যোগাযোগ অফিসিয়ালি আমাদের সামনে আসেনি, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই মাদ্রাসাগুলোকে কাজে লাগিয়ে র্যাডিক্যালাইজেশন এবং লজিস্টিক্যাল সাপোর্ট হয়তো এই জঙ্গিরা, এই 14 জন জঙ্গিরা কিন্তু বা 13 থেকে 14 জন জঙ্গিরা পেয়েছিল, তা কিন্তু গুজরাট এটিএস এর পক্ষ থেকে কালকে পরিষ্কারভাবে বলা হয়েছে। এরা করছিলটা কি, শুনলে চমকে যাবেন এরা কি করছিল। প্রথমত এরা একটি লোকাল অর্গানাইজেশন ফর্ম করেছিল যার নাম দারুল ইসলাম গুজরাট জেইসি মোহাম্মদ, অর্থাৎ জেইসি মোহাম্মদের শাখা সংগঠন এরা গুজরাটে বিল্ড আপ করেছিল এবং পরবর্তীকালে এই নেটওয়ার্ককে গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করেছিল। পাকিস্তানের হ্যান্ডেলার আবদুল্লাহ এবং মোহাম্মদ উমারের সঙ্গে এরা রেগুলার কন্ট্যাক্টে থাকতো এবং তথ্য বলছে এরা প্রায় 3 লক্ষ টাকা পাকিস্তানের থেকে ডেপ্থ মারফত রিসিভ করেছিল। অর্থাৎ এমন একটি পরিষেবা, মানে ধরুন একটি নির্দিষ্ট জায়গা বলে দেওয়া হয় রাত 8টার সময় ওখানে যাবে, টাকা পেয়ে যাবে। অপর প্রান্তের কোনো ব্যক্তি 7টার সময় ধরুন ওখানে গিয়ে টাকাটা রেখে আসতো এবং এরা গিয়ে সেই টাকাটি নিয়ে আসতো। অর্থাৎ এক প্রান্তের ব্যক্তি কাকে টাকা দিচ্ছে বা সেই প্রান্তের ব্যক্তিটি কার থেকে টাকা নিচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু তাদের কাছে অজানা থাকতো। সেই রকম সিস্টেমের মাধ্যমে 3 লক্ষ টাকা রিসিভ করেছিল এই জঙ্গিরা এবং এদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল একটি 4 চাকা গাড়ি কেনার জন্য এবং একটি থাকার জায়গা বসবাস করার জন্য। এবং সেখানেই একাধিক এক্সট্রিমিস্ট বই পাওয়া গেছে যা কালকে গুজরাট এটিএস উদ্ধার করেছে। শুধু তাই নয়, আরো চমকে দেওয়া ডকুমেন্ট হলো এদের থেকে একাধিক ডিজিটাল ডকুমেন্ট বা এভিডেন্স সংগ্রহ করা গেছে, যেখানে প্রায় 254টি ফাইলস পাওয়া গেছে। একাধিক জেহাদি লেকচারের বই পাওয়া গেছে যেগুলো মাসুদ হাজারেরই লেখা। জয়সি মোহাম্মদের পতাকা পাওয়া গেছে এবং বহু ক্ষেত্রে এমন কিছু তথ্য পাওয়া গেছে যেখানে বলা হচ্ছিল যে এরা গোটা ভারতের জয়সি মোহাম্মদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করে ইউনাইটেড করতে চেয়েছিল ভারতের বিপক্ষে বড়সড় চক্রান্ত করার জন্য। এবং এদের মধ্যে একজন তো আবার ইউটিউব দেখে বোম বানাচ্ছিল, এরকম তথ্য কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ সব মিলিয়ে জেইসি মোহাম্মদ এই অদ্ভুত সময়ে ভারতকে কিন্তু টার্গেট করতে শুরু করলো, একদিকে সীমান্তে জঙ্গি ঢুকিয়ে যা ভারতের সেনাবাহিনী কালকে প্রতিহত করলো, অন্যদিকে যারা অলরেডি ভারতে ঢুকে গেছে তারা যে গোটা ভারত জুড়ে তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করে বৃহত্তর নাশকতার পরিকল্পনা করছিল তা কিন্তু পরিষ্কার হয়ে যায়, যা কালকে ভারতের গোয়েন্দারা সম্পূর্ণভাবে ভেস্তে দেয়। অর্থাৎ খেলা কিন্তু জমে উঠেছে কারণ এই পাকিস্তান ঘরের কোন দলে রীতিমতো জর্জরিত, তারা আন্তর্জাতিক স্তরের কাছে মুখ দেখাতে পারছে না।
দিনের পর দিন বালুচিস্তান লিবারেশন আর্মি তাদের যেটুকু মান সম্মান ছিল সেটুকু উড়িয়ে রেখে দিয়েছে। পিওকেতে আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, যার উপর নৃশংসভাবে গুলি চালিয়েছে আসিম মুনিরের নির্লজ্জ সেনাবাহিনী, ঠিক সেখান থেকে দাঁড়িয়ে ফের যদি ভারত পাকিস্তান যুদ্ধ একটা লাগাতে পারে, তাহলে তারা কিন্তু তাদের ভাবমূর্তিটি তাদের দেশের মানুষের কাছে আবেগকে কাজে লাগিয়ে ফিরিয়ে আনতে পারবে, কিন্তু লস তো ভারতের হবে। আন্তর্জাতিক স্তরে যখনই ভারতের প্রভাব এবং প্রতিপত্তি বাড়ে, তখন নতুন করে যুদ্ধে ইনভলভ হয়ে যাওয়া মানে একাধিক একাধিক ইকোনমিক্যাল যে রিলেশন গুলো আছে সেগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যাওয়া, যা পাকিস্তান এই মুহূর্তে চাইছে। অর্থাৎ সব মিলিয়ে সীমান্তে ধুমধুমার পরিস্থিতি। ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দারা অত্যন্ত তৎপরতার সঙ্গে এমন কিছু ভূমিকা কালকে পালন করলো, যা 140 কোটি ভারতীয়কে সুরক্ষিত করলো ফের একবার। স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান ফোর্স, স্যালুট টু আওয়ার অজিত দোভালের টিম, এবং আমরা ওদের জন্য সুরক্ষিততা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।